তবে এই আলটিমেটাম যদি সরকার হ্যান্ডেল করতে না পারে, সরকার যদি আলটিমেটামের কাছে সরকার যদি নতজানু হয়, তাহলে আপনি মনে রাখবেন এই সরকারের আয়ু যা আমরা ভেবেছিলাম তার চেয়ে কম হবে। মানে আমি একে মাঝে মাঝে দুর্বল সরকার বলি, এটা যে কত দুর্বল সরকার সেটা প্রমাণ হবে এই আলটিমেটামের কাছে সরকার নতজানু হচ্ছে, সারেন্ডার করছে কি করছে না তার উপর। এই যে সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান মোহিত চৌধুরী, উনিও তো প্রশাসন এলো অলরেডি প্রস্তাব করেছেন, বয়স হচ্ছে হয়তো একদিন হয়তো আনা হয়েছে না, বৈষম্য দূর করার জন্য আমার যতটুকু জ্ঞান আছে প্রয়োগ করি, উনি প্রয়োগ করেছেন। কিন্তু আপনি কি মনে করেন না যে এই আলটিমেটামের পরে প্রশাসনের এখন যেভাবে চলছে এটার মাঝে একটা হয় তারা মেনে নেবেন, তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু আমি মনে করি সরকার যদি শক্ত হয় ডিস্টার্ব করতে পারে কিচ্ছু না রে ভাই। যে সমস্ত যারা এখানে লিডারশিপে আছে, যারা এগুলো করতেছে, জাস্ট চেক করে দেন আপনি। কেন এই মহিলা কি বলেছে তাও তো ফেসবুক স্ট্যাটাসে, তার জন্য তাকে আপনি বাতিল করে দিলেন, করছে আপনার এখানে 10টায় ফেলা দেন, কালকে এবার সব ঠান্ডা হয়ে গেছে। এদের মতো ভীতু অর্থ আছে নাকি? আমি চ্যালেঞ্জ বললাম না, চ্যালেঞ্জ তো আপনি দিয়েছেন, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমি তো এমনিতেই দেখতেছি যে এটা নড়বড়ে প্রশাসন, এর মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, এই যে প্রকাশ্যে যেভাবে এটা তারা ঘটাচ্ছে, তারা কতটা বেপরোয়া এটা একবার খেয়াল করেন আপনি, তারা কতটা বেপরোয়া এবং তারা কতটা দুর্বিনীত, এটা একবার ওই দিকটা আপনি একবার ভাবেন। আর যদি আজকে আপনি এটা দেখবেন এদের কাছে সারেন্ডার। আর তাছাড়া নৈতিকভাবে আমি মনে করি যে এদের সংখ্যা কম। যাই এটা দেখার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি। তবে পরিস্থিতিটা ভালো নয় এটা বলা এটা ভালো না, ভালো লক্ষণ না। আচ্ছা, আজকে একটা যাই হোক, পরে একটা খবর দিই, যেটা হচ্ছে যে সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল হতে পারে সিইসি। তার মানে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে যাচ্ছি। পাবেন, এই বছর হতে পাবেন, আমি তো বরাবরই বলতেছি এই বছরের মধ্যে পাবেন নির্বাচন। তাই সেপ্টেম্বরের আগে আমি আগে বলেছি যে বিভিন্ন ওনারা যেটা করতে চান সংস্কার, সেই সংস্কারগুলো হয়ে যাবে এর মধ্যে। আচ্ছা, আমি নিশ্চিত হয়ে যাবে। না হওয়ার আমি কোনো কারণ দেখি না। কেন কারণ দেখেন না? কেন টাইম অনুযায়ী সিস্টেমেটিক হইতে হয়ে যাবে। কারণ জানুয়ারিতে আপনারা সবাই ওনারা সবাই দিবে আপনার সংস্কার কমিশনের আপনার কি কাজ। আর এই ছোটখাটো যে সংস্কারগুলো আছে ওগুলির সঙ্গে তো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নারী বিষয়ক সংস্কার কমিটি যেমন একটা করছে, এটা নিয়ে এখানে কোনো ঝামেলা নাই। তো অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, সম্ভব একদম পূর্ণ সংস্কার করেও সম্ভব অক্টোবরের মধ্যে নির্বাচন করা। সিইসি বলার মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার বলাতে আমরা একটা মোটামুটি কিন্তু একটা ইতিবাচক মানে আমি মনে করি যে একটা প্রত্যাশা আমাদের একটা থাকলো আর কি এটা। এবং সেপ্টেম্বরের আগেই বলছি, সেটা জুনও হইতে পারে, জুলাইও হইতে পারে। সব কাগজে শিরোনামটা আছে, ক্ষোভ থেকে মাস্টারকে হত্যা, ধরা পড়া বয়ে বাকিদের 7 খুন, যেটা হলো র্যাবের ব্রিফিং। তারা এতে প্রেজেন্ট একজন কিন্তু মানে অ্যারেস্ট হয়েছে যে লোকটা। তো এই পর্যায়ে চলে গেছে যে আপনার তার ক্ষোভ আছে, এই জন্য মাস্টারকে খুন করলো এবং 7 জনকে মেরে ফেললো। এটা না আমি মনে করি কি ঘটনা ঘটতে পারে, কিন্তু কেবলমাত্র এটুকুর জন্য এটা হয়েছে, এটা আমি মানে আমার কাছে অবিশ্বাস্য থাকি। আমি চট করে মন্তব্য করতে চাই না, কারণ এটা মিলে না। আচ্ছা, ক্ষোভের মাত্রা অপরাধের মাত্রা মিলে না। তো এখানে আমার মনে হয় তবে যা হোক, তবু হয়তো আরো কিছু পাওয়া যাবে, কিন্তু একজনকেই মাত্র আপনি যে মানে করছে ওই একজনই সব করে ফেলেন, এটা আমার কাছে মিলে না ঠিক আর কি। তো আমি মনে করি এটা বোধহয় টু আর্লি টু কমেন্ট। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়ে ভাবা হচ্ছে, মানে প্রধানমন্ত্রী যাতে একাধিক পদে না থাকেন সেই ভাবা হচ্ছে। এটা ওই যে সুপারিশ, এটাও ভালো সুপারিশ। কারণ আমাদের প্রাইম মিনিস্টার কি হয়, যখন আমাদের আগে প্রাইম মিনিস্টার জ্বালানি মন্ত্রণালয় তার কাছে রাখছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাছে, সে তো আলটিমেটলি সব মন্ত্রণালয় থাকতে পারতো। আমি দেখেন আমি একটা ঘটনা বলি, বিধানসভা ইলেকশনে আম আদমি পার্টির সবগুলি আসলে জিতলো, জেতার পরে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তার আন্ডারে কোনো মন্ত্রণালয় রাখে নাই, কিন্তু একটাও রাখে নাই, কারণ এই সবগুলি দেখভাল করবেন। তো এটা দেখলে তো ধরেন একটা প্রাইম মিনিস্টার তার আন্ডারে একটা মন্ত্রণালয় থাকতে হবে। কেন যখন থাকে তখন হয় কি, হাতে কোনো মন্ত্রণালয় না থাকে সবচেয়ে উত্তম, উনি সবগুলি দেখভাল করবেন। সেটা হতে পারে। যাই হোক, তো অন্য প্রসঙ্গে যেটা দেখি যে আজকের পত্রিকার শিরোনামটা হচ্ছে অনিশ্চিত প্রবাসীদের ভোট। প্রবাসীরা ভোটাধিকারের যে ব্যাপারটা নিয়ে অনেকদিন আন্দোলন চলছে, বিতর্কও চলছে। এটা ধারণা করা গিয়েছিল বোধহয় এবার এটার মানে কীভাবে আর কি ফয়সালা হয়ে যাবে, সেটা হচ্ছে এটা অনিশ্চিত বলছে। এটা অনিশ্চিত হওয়া উচিত না, আমি মনে করি এটা করা কঠিন কোনো কাজ না। এটা কেন কঠিন হবে? পোস্টাল ভোটের সিস্টেম তো আগেও ছিল, আর এখন অনলাইন চালু হয়ে গেছে। আপনি যদি বিদেশে বসে দেশের ব্যাংকিং সিস্টেম আপনি হ্যান্ডেল করতে পারেন, তো ভোটিং সিস্টেম হ্যান্ডেল করা যাবে না? কেন যাবে না? তার ভোটার নাম্বার দিয়ে, তার ভোটার আইডি দিয়ে, তার কার্ড পাঞ্চ করে কেন করা যাবে না? আমি মনে করি এটা না পারাটা হলো গিয়া মানে অজ্ঞতার কারণে হবে না। যদি না হয় এটা, তাহলে বুঝতে হবে এই নির্বাচন কমিশনের মধ্যে যে আসলে কিছু বুড়া লোক নিচ্ছে সেটাই প্রমাণ হবে। বয়স্ক লোকরা কিন্তু টেকনোলজি নিয়ে যদি ভীত থাকে, তারা টেকনোলজি ভালো বুঝে না এবং এটা নিয়ে তারা কিছু করতেও চায় না। আমার মনে হয় তারই বোধহয় নমুনা এটা।
আছে, সারা দুনিয়াতে আছে প্রবাসী ভোটারদের। তো ওদের কাছে শিক্ষা নেন, এটা করতে তো 2 বছর 3 বছর সময় দেওয়ার কোনো কারণ নাই। দেশি সমস্ত যারা নাকি আপনার মানে জিনিসপত্র আমদানি করছে, টাকা সামাল র মেটেরিয়ালস আমদানি করেছে, এগুলোর এই সময় নাকি বোধহয় টাকাটা বোধহয় পরিশোধের একটা টাইম থাকে, ডিসেম্বরের দিকে করতে হয়, যে কারণে এই সময়টা অনেক কিছু বেশি যাচ্ছে, ব্যয় হচ্ছে। হয়তো আমার ধারণা সে কারণে ডলারের চাহিদাটা বেড়ে গেছে। আবার এখানে ব্যাংকিং সিস্টেমের মধ্যে কিছু ঝামেলা আছে। বিভিন্ন ব্যাংকার, আমাদের ব্যাংকাররা কিন্তু নানা ধরনের, মানে আমি বলবো এটা হচ্ছে ঠিক না, তাদের মধ্যে এক ধরনের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু ব্যাংকগুলো মনে করেন আপনার ওই জানার যা ইয়ে আছে, যারা আছে তাদের কাছ থেকে মানে কেনার ক্ষেত্রে, রেমিটেন্স কেনার ক্ষেত্রে এরা কিন্তু নিজেদের মতো করে দাম বাড়াচ্ছে। মানে এখন ডলার ব্যাংকে প্রচুর আছে, এটাও তাদের একটা বিশেষ যোগ্যতা। তো যে কারণে ওখানেও কিন্তু একটা নিয়ন্ত্রণহীন অবস্থা কাজ করতেছে, যে কারণে হয়তো এটা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এটা, এই ধারণাটা, আমার ধারণা যেটা, যে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ এটা একটা আবার সিস্টেমে চলে আসবে, হয়তো দাম আবার কমবে, আমার ধারণা। এবার একটা সুখবর দিই, বিদেশে যারা যে সমস্ত বাংলাদেশি শিক্ষক অথবা গবেষক তাদেরকে ফেরাতে চায় সরকার, যেমনটা করেছিলেন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে। এটা সুখবর। আবার এই সুখবরটাকে আমি মানে একদম মানে আপনার সঙ্গে আমি একটু সন্দেহ রেখে দিচ্ছি, এই কারণে যে সরকার তো ফেরাতে চায়, এরা কি ফিরতে চাইবে? সেই পরিবেশ আছে কিনা, সেই পরিবেশটা আছে কিনা? আপনার বিদেশে আমাদের অনেক শিক্ষিত লোক আছে, তাদেরকে ফেরানো সম্ভব, তারা কিন্তু ফিরতে চায়, তারা কিন্তু মনে হয়, কিন্তু তারা কি চায়? তারা একটা পরিবেশ চায়, যে আপনি আমাকে একটা পরিবেশ দিবেন, আপনি আমাকে একটা নিরাপত্তা দিবেন, আপনি আমাকে একটা সম্মান দেবেন, তো আমি যে কাজটা পারি সেই কাজটা করার সুযোগ দিবেন, তারা এটা চাবে। দেখেন আমাদের বহু লোক, বহু বিদেশে আমি জানি, তারা দেশে এসে বিনিয়োগ করতে চায়, বড় বিনিয়োগ করতে চায়, ছোট বিনিয়োগ করতে চায়, তারা কিন্তু চায়। আপনারা কি পরিবেশটা দিতে পেরেছেন? একটা শিল্প কারখানা আপনি করতে যান, দেখবেন কত রকম ঝামেলা আছে, স্থানীয় চাঁদাবাজ থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা ঘাটে ঘাটে তাকে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমাদের এখানে শিল্প হলে তো আমাদের শ্রমিক লোকজন ই করতো, কাজ পেত। তো এগুলো সরকার যদি খেয়াল করে, কিন্তু খুবই মানে খুব টেকনিক্যাল ব্যাপার। যেমন আপনার, যেমন ধরেন আপনার প্রবাসী যারা আছে তাদের যে সম্মান, আপনি ওখানে টেলিফোন লাগাইছেন, খুব ভালো করছেন। আপনি ওখানে এয়ারপোর্টে তাদেরকে গুরুত্ব দিচ্ছেন, খুব ভালো করছেন, এর চেয়ে ভালো কাজ হয় না, কখনো হয় নাই। পাশাপাশি আপনি কি সেভাবে এই শ্রমিক বান্ধব অ্যাম্বাসেডার নিয়োগ করেছেন? মোদি ভাই, আপনি বিদেশে প্রচুর যান, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন যে আমাদের যারা অ্যাম্বাসেডার হয় তাদের কি অবস্থা, তারা কিভাবে শ্রমিকদেরকে হ্যান্ডেল করে। মানে রাজা এক একজন, আর শ্রমিকদেরকে ভিখারি মতো আচরণ করে। কিন্তু এটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত সরকার এর মধ্যে হস্তক্ষেপ না করবে। কারো বিরুদ্ধে একটা অভিযোগ পাওয়া গেলে তাহলে সঙ্গে সঙ্গে ব্যাক করাইতে হবে, একটা দুটা করতে সব ঠিক হয়ে গেছে। কিন্তু সেটা কি করা হয়? করা হয় না। যখন নাকি এই সমস্ত ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, তখন আরো হয় না। তো এগুলোই কিন্তু আপনি ঠিক মতো করতে পারেন। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। প্রবাসী শ্রমিক, আমার প্রবাসে থাকে আমাদের মেধাবী লোকগুলো, যারা বাইরে বড় বড় চাকরি করেন, যারা বাইরে প্রচুর অর্থ উপার্জন করেছে, দেশে বা বিনিয়োগ করতে চান, এইগুলিকে যদি ঠিকভাবে হ্যান্ডেল করা যায়, ঠিকভাবে তাদের পরিবেশ করে দেওয়া যায়, তাহলে আমি মনে করি আমাদের অর্থনীতিতে কিন্তু বড় একটা গতি আসবে। কিন্তু অর্থনীতি না, আমাদের সামাজিক জীবনযাপনেও, আমাদের শিক্ষা ব্যবস্থাতেও একটা বড় পরিবর্তন কিন্তু আসবে। কিন্তু সেটা করতে হবে আপনাকে। কারণ বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষার ক্ষেত্রে, মানে টিচার নিয়োগের ক্ষেত্রে যদি আপনার দল গুরুত্ব পায়, দলীয় আনুগত্য গুরুত্ব পায়, তাহলে তো এটা হবে না। এবং সেটা এখন মনে করেন এই সরকার করবে, পরবর্তী যে দলীয় সরকার আসবে সে কি করবে, তার গ্যারান্টি কে দেবে? সেই হাতে সময় নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে।